কিছু ব্যাপার আছে বলেই এই প্রশ্নটা। ডাক্তার আব্দুল মুক্ত স্যার, আপনার কাছে ওই দুটো প্রশ্ন মিলিয়েই আসলে আপনার কাছে কি মনে হয়, উদ্দেশ্য কি, বেনিফিশিয়ারি কারা, এটা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে। জানি না আসলে তদন্তে কি বেরিয়ে আসবে বা আদৌ সঠিকটা বেরিয়ে আসবে কিনা, কিন্তু আপনার পর্যালোচনাটা জানতেই চাই। আর সাথে সাথে এই যে ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগ নেতা যার একটা পোর্টফোলিও আছে, যার একটা রেকর্ড আছে, জেলখানায় যাবার, অস্ত্রসহ বের, তারপরে জামিন পেয়ে আসার, তিনি এত ঘনিষ্ঠতা ওসমান হাদির সাথে, মানে গুপ্ত রাজনীতির একটা বহিঃপ্রকাশ বলে অনেকে সামাজিক যোগাযোগের মধ্যে লিখছে। আপনার একটা পর্যবেক্ষণ জানতে চাই। এই বিষয়টি খুবই রহস্যময়, কেননা ওসমান হাদি আহ, এত কাছাকাছি যাকে আসতে দিয়েছেন, হয় তিনি তাকে আগে থেকে চেনেন, অথবা কোনো ব্যক্তির রেফারেন্স বা কোনো ব্যক্তির পরামর্শ কিংবা কোনো খান থেকে ভেরিফাইড হয়ে সে এসেছে। তা না হলে এত সহজে আহ, একজনকে বিশ্বস্ত হিসেবে কাছে টেনে নেওয়ার কথা না, আমার কাছে এটা মনে হয়। ফলে এই বিষয়গুলি জানা যাবে শুধুমাত্র সে গ্রেপ্তার হলে অথবা যদি তদন্ত করে কিছু বের করা যায়। দ্বিতীয়ত, আহ, আরেকটি বিষয় আমার কাছে খুব অবাক লাগে যে 30 বছর আগে, 40 বছর আগে কেউ আওয়ামী লীগ করলে তাকে রেহাই দেওয়া হচ্ছে না, কিন্তু 10 মাস 12 মাস আগে, 1 বছর আগে আওয়ামী লীগ করেছে এরকম লোকজনকে কি করে আবার তরুণরা নিয়ে নিচ্ছেন? এইখানে একটা কোনো স্ক্রুটিনি থাকা উচিত, যে কাউকে এইভাবে এত কাছে আসতে দেওয়ার আগে অন্তত তার ব্যাপারে নিশ্চিত হওয়া দরকার। তৃতীয় বিষয়টি হচ্ছে, ধরেন যদি সে কাছে নাও নিত, তারপরেও হাদি খুবই অরক্ষিত ছিল, এবং এতটা অরক্ষিত সে কেন থাকবে এটাও একটা প্রশ্ন। কেননা এই দাবিটা কিন্তু জুলাই আন্দোলন যারা করেছে তারা অনেকবার বলেছে যে তারা ভালনারেবল ফিল করে এবং তাদের নিরাপত্তা প্রয়োজন। তো পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অন্তত যারা ভ্যালুয়েবল পার্সন, যেমন হাদি নির্বাচনে দাঁড়িয়েছে, তার জন্য অন্তত 2টা পুলিশ হলেও তো প্রতিরক্ষা দেওয়াটা খুব দরকার ছিল। আহ, এবং যে মোটরসাইকেলটার ছবি এসেছে সেখানে 2জন ছিল। আমরা দেখছি শুধু একজনকে নিয়ে আলাপ হচ্ছে, কিন্তু একজন যদি সাইকেলটা চালায়, আরেকজন তাহলে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে, তাহলে এই পরবর্তী ব্যক্তিটি কে? মোটরসাইকেলটা চালালো কে, আর হত্যার উদ্দেশ্যে গুলি করলো কে? এই দ্বিতীয় ব্যক্তিটি নিয়ে তেমন কোনো আলাপ হচ্ছে না। আমাদের আসলে 2জনকে শনাক্ত করতে হবে, এবং 2জন শুধু নয়, এর যদি কোনো নির্দেশদাতা থাকে, এর যদি কোনো এমন ব্যক্তি থাকেন যারা এটাকে পরিকল্পনা করেছেন ষড়যন্ত্রমূলক ভাবে, এই বিষয়গুলো জানা দরকার। ফলে বিষয়টা তো আসলে খুব সহজ নয়, এবং এত সহজে মন্তব্য করার মতো নয়। তবে হিট অফ দ্য মোমেন্টে এক এক পক্ষ এক একজনকে দায়ী করছে, কেউ দায়িত্বের বাইরে নাই, এরকম একটা অবস্থা। প্রত্যেকেই প্রত্যেককে দায়ী করছেন, এবং প্রত্যেকেই প্রত্যেকের বিচার চাচ্ছেন। আমার কাছে মনে হয় যে সরকার যত দ্রুত তদন্ত শেষ করবেন, ততই এই বিষয়টি পরিষ্কার হয়ে উঠবে এবং ততই আমরা জানতে পারবো। তবে বেনিফিশিয়ারির কথা যদি চিন্তা করেন, তাহলে মোটা দাগে বেনিফিশিয়ারি হচ্ছে যারা নির্বাচন বানচাল করতে চায় তারা। এখন কারা নির্বাচন বানচাল করতে চায় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারা এই ঘটনার প্রেক্ষিতে দাবি তুলবে যে নির্বাচন বন্ধ করা হোক, নির্বাচন হবে না, তাহলে ধরে নিতে হবে যে তারাই নির্বাচন বানচাল করতে চায়। কোনো অবস্থাতে নির্বাচন বানচাল করা ঠিক হবে না, এই জন্য বা নির্বাচন বন্ধ করা, যে হাদি নিজেও কিন্তু নির্বাচনটা হোক এটাই তো চেয়েছে, সেই জন্যই তো সেই এত বড় ঝুঁকি নিয়ে সে কাজ করেছে। তাই আমার কাছে মনে হয় যে হাদি একদিকে যদি সুস্থ হয়ে ওঠে, সেটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি হবে। নির্বাচন বা যারা বানচাল করতে চায় তারাই আসলে এই হামলার বেনিফিশিয়ারি হতে পারে, বা তাদেরই উদ্দেশ্য থাকতে পারে, আপনি বলছিলেন। এটা একটু আমি শেষ করি বলছিলাম আপনার যে যারা কাছে। নির্বাচন পেছাতে চায়, কিংবা এরপরে দেখবেন যে যারা নির্বাচন পিছিয়ে দেওয়া হোক, অথবা আপাতত নির্বাচন আর হবে না বিচার না হওয়া পর্যন্ত, এইসব কথা যারা বলবে, আমার ধারণা তারা একটা বড় বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি মানেই যে হত্যার সাথে জড়িত ব্যাপারটা তাই না, কিন্তু এটাকে কাজে লাগিয়ে এটা বেনিফিট পাওয়ার চেষ্টা অনেকে করছে। কেউ তাদের ব্যক্তিগত শত্রুতা হাসিল করার চেষ্টা করছে, কেউ তাদের গোষ্ঠীগত শত্রুতা হাসিল করার চেষ্টা করছে, কেউ ট্যাগানোর যে রাজনীতি যেটা করে তারা এত বিখ্যাত এখন, এই ট্যাগানোর রাজনীতির মধ্যে প্রবেশ করেছেন, নতুন করে আবার ট্যাগানো শুরু করেছেন। অর্থাৎ এই বড় ঘটনাটায় যারা প্রকৃত দায়ী ব্যক্তি তাদেরকে খুঁজে বের না করে, বরং ডাইনে বামে যার যার ব্যক্তিগত ঈর্ষা, হিংসা, বিদ্বেষ, ক্রোধ এগুলি হাসিল করার জন্য কিছু লোক নেমে পড়েছেন। এটা খুবই নিন্দনীয়, এবং এইটা আসলে আমাকে খুব দুঃখ দেয়। বাংলাদেশের মতো এত জনবহুল একটি দেশে একজন তরুণ রাজনীতিবিদকে এইভাবে হত্যার প্রচেষ্টা করা হবে, কিন্তু তার আশেপাশের লোকজন সহ বিভিন্ন মানুষেরা নানান মানুষকে অপমান করে, কিংবা কাউকে ট্যাগ করে, কাউকে মিথ্যা অপবাদ দিয়ে তারা এক ধরনের ধোঁয়াশা তৈরি করবেন, এটা আশা করা যায় না। মূল দাবি হওয়া উচিত
যেই হোক এই হত্যাকারী এবং এই হত্যার পরিকল্পনাকারী, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, বিচার করতে হবে। কে কোন পক্ষে তাদের কিচ্ছু আসে যায় না। বাংলাদেশের যে কোনো হত্যা অপরাধ, এবং হত্যার বিচার হতে হবে, এবং এই হত্যা প্রচেষ্টারও বিচার হতে হবে। ফলে তাকে যেভাবে আহত করা হচ্ছে এটা তো হত্যা প্রচেষ্টা। সে যদি কালকে সুস্থ হয়ে ওঠে, এটা তো মানে বিচার ছাড়া যেতে পারে না। কিন্তু এই বিচার কবে হবে, বিচার না হলে এটা হবে না, ওইটা হবে না, এইসব শর্ত যুক্ত করা মানেই হচ্ছে বিচারকে বাধাগ্রস্ত করা এবং গণতন্ত্রকেও বাধাগ্রস্ত করা। জি, এখন যে প্রিএমপ্টিভ অ্যাকশন, মানে ওই যে চোর পালালে বুদ্ধি বেরোয়, অন্তত কিছুটা বুদ্ধি যদি এখনো বের হয় তবুও তো একটা মানে সামনের দিনগুলো যদি নিরাপদ করার জায়গা থাকে। কারণ এই ঘটনাটা কিছুটা বুদ্ধি বলছি এই কারণে, কারণ এই হামলাটাও আগে ছিল, এই বিষয়টা জানাশোনাও আগে ছিল, তারপরেও কোনো ব্যবস্থা হয় নাই। কিন্তু এখন অন্তত যে ব্যবস্থাগুলোর কথা শোনা যাচ্ছে ডাক্তার আব্দুল তুষার, যে বলা হচ্ছে জুলাই সম্মুখ সারির যোদ্ধা তাদেরকে নিরাপত্তার জন্য সরকার ব্যবস্থা নেবে, এই যে বিষয়গুলো বলা হচ্ছে, আপনি কি মনে করেন যে এটা এটা একটা ভালো ব্যবস্থা? তাদেরকে পুলিশ দেওয়া হবে বা তাদেরকে তারা নিজেরা আর্মস ক্যারি করতে পারবেন, এখন প্রার্থীরা যারা তারা আর্মস ক্যারি করতে পারবেন, আগ্নেয়াস্ত্র যেটি, এটিকে আপনি মানে এই পদক্ষেপগুলো কিভাবে দেখছেন? সরকার তাদেরকে নিরাপত্তা দিবেন, এটা অবশ্যই ভালো উদ্যোগ। সরকার সকল প্রার্থীকে এবং নির্বাচনের সাথে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে প্রতিরক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন, এটা তো অবশ্যই থাকা উচিত। শুধু তাই না, সরকার তো পুরো জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতির এই যে অবনতি, এটার জন্য কে দায়ী, এটাও চিন্তা করতে হবে। কিন্তু একটা সিদ্ধান্ত আমার কাছে খুব অবাক মনে হয়েছে, সেটি হচ্ছে প্রার্থীদেরকে হাতিয়ার দেওয়া হবে। প্রার্থীরা নিজেরা তো হাতিয়ার বহন করবেন না, তাহলে এই হাতিয়ারটা বহন করবে কে? প্রার্থীকে কি এখন তার ব্যক্তিগত খরচে দেহরক্ষী নিয়োগ করতে হবে? সেই দেহরক্ষীকে তিনি যে বেতন দেবেন, এটা কি নির্বাচনী খরচের সঙ্গে অন্তর্ভুক্ত হবে? প্রত্যেকে দেহরক্ষী কি সমভাবে প্রশিক্ষিত হবেন? এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত, প্রার্থী নিজে যদি এটা ক্যারি করেন, প্রার্থী তো বক্তৃতা দিবেন, জনসংযোগ করবেন, মানুষের সাথে হাত মিলাবেন, তাহলে উনি কি এক হাতে বন্দুক ধরে আরেক হাতে এই কাজটা করবেন? মানে এই সিদ্ধান্তগুলির আগামাথা আমি বুঝতে পারি না আসলে। মানে হাতিয়ার দিয়ে দিলাম, যেখানে কিনা অতীতের সকল নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য অস্ত্র জমা নেওয়া হয়েছে, এখন বলা হচ্ছে নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য আমরা অস্ত্র দিয়ে দিব। তো এটা অদ্ভুত বিষয় না? মানে অস্ত্র থাকলে গোলাগুলির সম্ভাবনা বাড়ে, সেখানে অস্ত্র দেওয়া হচ্ছে গোলাগুলির সম্ভাবনা কমানোর জন্য। জি, এবং এত স্বল্প সময়ের মধ্যে এই হাতিয়ার দেওয়া, হাতিয়ার আবার ফেরত নেওয়া, এই বিষয়গুলি কি খুব সহজ হবে? তারপরে অনেক তরুণ প্রার্থী আছেন, এই তরুণ প্রার্থীরা কি এই ধরনের হাতিয়ার বহন করার জন্য আসলে উপযুক্ত? কেননা বাংলাদেশের যে হাতিয়ার আইন আছে, সেই আইনের মধ্যে ট্যাক্স পরিশোধের বিষয় রয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স একাধিক বছর ধরে দিতে হয়, সেই যোগ্যতা প্রমাণ করতে হয় যে আপনি আসলে হাতিয়ার পাওয়ার উপযুক্ত, একাধিক পরীক্ষা দিতে প্রশিক্ষিত। হয়। না, তারপরে না, আপনি হাতিয়ার পাওয়ার পরে আপনাকে হাতিয়ারের প্রশিক্ষণ নিতে হয়, হ্যাঁ, আপনি যে প্রশিক্ষণ নিয়েছেন সেটা প্রমাণ করতে হয়। পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, ডিটেকটিভ ব্রাঞ্চ, ভেরিফিকেশন, নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। হাতিয়ার পাওয়া, হাতিয়ারের লাইসেন্স পাওয়া তো সোজা কথা না। তারপরে সেই হাতিয়ারটা আবার ক্রয় করতে হয় নিজ খরচে। তাহলে এক একটা হাতিয়ারের দামও তো অনেক। এখন যারা প্রার্থী হয়েছেন তারা কি এখন ব্যক্তিগত খরচে হাতিয়ার ক্রয় করবেন, নাকি সরকার তাদেরকে হাতিয়ার দিবেন? সরকার কি সরকারি মানে সরকারি আহ, যে অস্ত্রাগার সেখান থেকে হাতিয়ার দিতে পারেন? মানে অনেক প্রশ্ন এখন উঠে যাবে। তো এইসব করার চাইতে তো দুজন পুলিশ, চারজন পুলিশ তাদের সঙ্গে কন্টিনিউয়াসলি দেওয়া অনেক ভালো না? বা প্রশিক্ষিত প্রতিরক্ষা করতে পারেন এমন ব্যক্তি তাদের সঙ্গে দেওয়াটা অনেক ভালো না? মানে তাতে তাড়াতাড়ি হয় কাজটা। ডক্টর আব্দুল তুষার, আপনার কাছ থেকে ওই সেই প্রশ্ন যে তারেক রহমান আসলে মানে এই ঘটনা কি নতুন কোনো বার্তা দেবে? তারেক রহমান ফিরতে পারবেন তো, ফিরবেন তো 25 তারিখ, কি মনে হয় আপনার? তারেক রহমান 25 তারিখে ফিরবেন, এই ঘোষণাটি কেবল 25 তারিখে আমরা নিশ্চিত হতে পারবো, বা 24 তারিখে যখন তিনি রওনা দিবেন। তার আগে তো আসলে এটা এত নিশ্চিত করে আমাদের পক্ষে বলা সম্ভব না। এটা বলতে পারবেন তার পরিবার। আমি মনে করি যে তিনি যেদিনই ফিরে আসুন, তার ফিরে আসাটা প্রয়োজন, কিন্তু সে ফিরে আসার তারিখটা তিনি নির্ধারণ করবেন এবং তিনি তার সুবিধাজনক সময় পূর্ণ নিরাপত্তা সহকারে ফিরবেন। ফেরা দরকার কেন? একটি দরকার হচ্ছে তার দল, যেহেতু প্রধান যিনি তিনি অসুস্থ, এবং একজন সেন্ট্রাল নির্দেশদাতা বা নির্দেশদাতাদের একজন কোঅর্ডিনেটর হিসেবে একজন লিডার খুবই দরকার। ফলে এই নির্বাচন যদি সামনের দিকে এগুতে হয় এবং বেগম জিয়া যদি এরকম অসুস্থ থাকেন, তাহলে তো একজনকে এই হালটা ধরতে হবে, এবং সেক্ষেত্রে তারেক রহমান অত্যন্ত উপযুক্ত এই কাজটির জন্য, কারণ তিনি তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তিনি তো আসলে বিকল্প। ফলে আমার মনে হয় যে তিনি 25 তারিখে না ফিরলেও তাকে নির্বাচনের আগে ফিরতে হবে। সেটা 25 তারিখ তিনি কেন বেছে নিয়েছেন এটা তিনি বলতে পারবেন, তবে তারিখটা খুব সিগনিফিকেন্ট, কেননা এটা খ্রিস্ট ধর্মাবলম্বীদের ক্রিসমাস দিবস, বড়দিন, এবং এই দিনে পৃথিবী
উত্তর গোলার্ধে প্রবল আনন্দের মধ্যে থাকে, এবং আমাদের এখানেও যারা খ্রিস্ট ধর্মাবলম্বী তারা একটা আনন্দের মধ্যে, একটা উৎসবের মধ্যে থাকেন। তো তিনি যদি ফেরেন, এটা একটা চমৎকার দিন। এই দিনে বাংলাদেশ টেলিভিশন চালু হয়েছিল 1964 সালে, এবং এটা বাংলাদেশ টেলিভিশনের জন্মদিনও। এবং একই সাথে এই দিনটা ভিন্নভাবেও খুবই গুরুত্বপূর্ণ, কেননা এরকম একটি দিনে আহ, আহ, সাধারণত লিডার কামস, তাই না? একটা সময় পৃথিবীতে একজন লিডার এসেছিলেন, একজন প্রফেট এসেছিলেন এই দিনটাতে। তো এটা একটা সুন্দর তারিখ, উনি যদি আসেন চমৎকার তারিখ আমার কাছে মনে হয়েছে। তারপরে ধরুন উনি যদি 31 তারিখ আসেন, সেটাও সুন্দর তারিখ। 1 তারিখে আসলেও সুন্দর তারিখ, নববর্ষের প্রথম দিন, তাই না? মানে তারিখ উনি আসলেও সেটা সুন্দর তারিখ হবে। তবে আমি বারবারই বলবো যে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে। আমরা সব দায় দায়িত্ব কোনো নেতার ঘাড়ে, কোনো নেত্রীর ঘাড়ে, কোনো দলের ঘাড়ে চাপিয়ে দিতে পারি না। নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আসলে বর্তমানে যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা মন্ত্রী পরিষদ অর্থাৎ উপদেষ্টা পরিষদের সদস্যরা আছেন, এবং তার অধীনে যে প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, সোজা কথা তারা নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবেন। উনি আসবেন নির্বাচনের পরিবেশ ঠিক করার জন্য না, উনি আসবেন নির্বাচন করার জন্য। জি, এই যে নির্বাচন পরিবেশ নিশ্চিত করার কথা বলছেন ডক্টর তুষার, এখানে দেখলাম আমরা যে এই ঘটনার পরপর প্রধান উপদেষ্টার সাথে সব রাজনৈতিক দলগুলো গিয়ে বৈঠক করলো। সেটি অবশ্য আমরা দেখেছি প্রশিক্ষণ বিমান ক্র্যাশ করলো, সবাই মিলে বৈঠক করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা বলেন। এখন আমরা দেখলাম, তবে এটি একটা বিশেষ পরিস্থিতি নিশ্চয়ই, সেখানে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা বলছেন, যেখানে কিছু মানে তার আগে আপনারা যেটি সমালোচনা করছেন, এক পক্ষ আর এক পক্ষকে নানানভাবে দোষারোপের জায়গায় চলে গেল, তারপরে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা বললো। কিন্তু এই ঐক্যবদ্ধ হওয়াটা কি আসলে এই যে অনিরাপদ পরিস্থিতির কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটিকে বদলাতে ইতিবাচক জায়গা রাখতে পারে বলে মনে করেন? মানে যে বার্তা তারা দিচ্ছে যে ঐক্যবদ্ধ, তারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য তারা হচ্ছেন, কি মনে হয়? ফ্যাসিবাদের বিরুদ্ধে তো আবার আজকে ইন্টারনেটটা ঠিক আছে, আমি একটু আপনার প্রশ্নটা সবাই, নেই। কোন দেশ আছে যে বা কোন মানুষ বারবার ইন্টারনেট ঝামেলা করছে মনে হয়। আসলে আজকে ইন্টারনেটটা খুব ঝামেলা করছে। হ্যাঁ, ফ্যাসিবাদের বিরুদ্ধে তো সবাই, আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? জি, পাচ্ছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে তো সবাই, এবং এই মুহূর্তে যারা নির্বাচনে আছেন, নির্বাচনকে নিয়ে পরিকল্পনা করছেন, অংশ নেবেন, যারা আয়োজন করছেন, প্রত্যেকেই তো ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফলে বিরুদ্ধ শক্তি আছে, কিন্তু তাদের মধ্যে ঐক্য নাই। এখন এই ঐক্যটা তৈরি হতে পারতো যদি আদর্শিকভাবে এদের মধ্যে মিল থাকতো, কিন্তু রাজনৈতিক দলগুলি তো আসলে আদর্শিকভাবে একই আদর্শে পরিচালিত নয়, এবং তাদের মধ্যে বৃহৎ মৌলিক প্রশ্নে পার্থক্য আছে। জাতীয়তাবাদের প্রশ্নে পার্থক্য আছে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটা নিয়ে পার্থক্য আছে, আপার হাউস লোয়ার হাউস পিআর নিয়ে পার্থক্য আছে, ঐক্যে কারা অংশ নিতে পারবেন না সেটা নিয়ে পার্থক্য আছে, বিভিন্ন নেতা নেত্রীর সম্পর্কে এক দলের মধ্যে আরেক দলের রিজার্ভেশন আছে। এবং এই গত 15 মাসে ঐক্য বিনষ্টকারী বা 16 মাসে ঐক্য বিনষ্টকারী প্রচুর উপাদান তৈরি করা হয়েছে। সিনিয়রদেরকে গালিগালাজ করা হয়েছে, জুনিয়রদেরকে বকাবকি করা হয়েছে, নানান ধরনের কটূক্তি করা হয়েছে, ট্যাগের রাজনীতি করা হয়েছে। মানে যেই কাজগুলি করা হয়েছে এগুলি সবই ঐক্য বিনষ্টকারী। যে দুঃখজনক বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে ঐক্য তৈরি করার চাইতে ঐক্য বিনষ্টকারী উপাদান আমরা বেশি বেশি দেখতে পেয়েছি, এবং এটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে।